আসসালামু আলাইকুম সবাইকে। গুণগত রসায়নের 22তম লেকচারে তোমাদের সকলকে স্বাগতম। গত পর্বে আমরা দ্রবণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। দ্রাব্যতা এবং দ্রাব্যতা ভিত্তিক ম্যাথগুলো কিভাবে সমাধান করতে হয় আমরা দুই একটা ম্যাথ করার মাধ্যমে সেটা জানার চেষ্টা করব। তো আজকে টপিক আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো দ্রাব্যতা। দ্রাব্যতা নিয়ে প্রায় আমাদের ম্যাথ আসতে দেখা যায়, এবং দ্রাব্যতা যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমাদের দ্রবণ বা মিশ্রণের মধ্যে যে অভিক্ষেপ ভিত্তিক সমস্যাগুলো আছে পরবর্তী ক্লাসে যেটা আমরা পড়বো সেই সম্পর্কিত ম্যাথগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবা। আচ্ছা, দ্রাব্যতা কি? আমরা বলতে পারি দ্রাব্যতা হলো দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। দ্রবীভূত হওয়ার ক্ষমতা। তাহলে যদি জিজ্ঞেস করে দ্রাব্যতা কাকে বলে, তাহলে আমরা বলবো কোন দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলি? দ্রাব্যতা। বা এইভাবে বলতে পারি দ্রাব্যতা, আর এইভাবে আমরা যদি বলতে চাই তাহলে সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনত্ব বা ঘনমাত্রা হলো দ্রাব্যতা। আমরা দুই ভাবে দ্রাব্যতাকে ব্যাখ্যা করতে পারি। একটা হলো দ্রাব্যতা হলো দ্রবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, অর্থাৎ একটা দ্রব যতটুকু দ্রবকে দ্রবীভূত হতে পারে সেটাকে আমরা বলেছি দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণে দ্রবের ঘনত্ব বা ঘনমাত্রাই হলো ওই দ্রবের দ্রাব্যতা। তাহলে আমরা দ্রাব্যতা সম্পর্কে ইনশাআল্লাহ ভালো মতো ব্যাখ্যা করতে পারবো যদি আমাদেরকে বলা হয়। সাধারণত সংজ্ঞা আকারে আসে এটা। এবং দ্রাব্যতা ভিত্তিক আমাদের দুটো ম্যাথ আছে। একটা হচ্ছে দ্রাব্যতা, এটা আমরা কি বলি? দ্রাব্যতা। এটাকে যদি আমরা দুইটি ম্যাথ দ্বারা ভাগ করতে চাই তাহলে এভাবে করে আসে। সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, আর এখানে আমরা লিখতে পারি সেম প্রমাণ অবস্থায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। খেয়াল করো, আমি এখানে দ্রাব্যতা আমরা দুইটি এককে বের করতে পারি। একটা হচ্ছে 1 লিটার দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত আছে, আর একটা হলো 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তবে প্রমাণ একক যদি তুমি বলো তাহলে সেটা হচ্ছে যত মোল, অর্থাৎ আমরা দ্রাব্যতাটাকে মোল এককে প্রকাশ করি। তবে যদি প্রশ্নে জিজ্ঞেস করে কত গ্রাম, তাহলে তুমি গ্রাম এককে সেটা কিন্তু চাইলে বের করতে পারবা। তাহলে যদি আমরা মোলারিটি দিয়ে বের করতে চাই তাহলে সেটার একক হবে মোল পার লিটার, আর এটার ক্ষেত্রে একক হবে এটার একক হবে গ্রাম পার লিটার। অর্থাৎ তুমি দ্রাব্যতাটাকে মোল পার লিটারও বের করতে পারো, গ্রাম পার লিটারও বের করতে পারো। তবে যদি তোমাকে দ্রাব্যতা বের করতে বলে কিন্তু কোনো একক যদি তোমাকে উল্লেখ করে না দেয়, তাহলে অবশ্যই তোমাকে মোল পার লিটার এককে কিন্তু তোমাকে দ্রাব্যতাটা বের করতে হবে। আর যদি তোমাকে বলে দেয় যে দ্রাব্যতাটা গ্রাম পার লিটার বের করো, তাহলে কিন্তু আমাদেরকে গ্রাম পার লিটারে বের করতে হবে। গ্রাম পার লিটার মোল পার লিটার কনভার্টটা আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে শেষ করার চেষ্টা করব। তাহলে দ্রাব্যতা হলো প্রমাণ অবস্থায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, একক হবে এই ক্ষেত্রে মোল পার লিটার। আবার বলতে পারি প্রমাণ অবস্থায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি? দ্রাব্যতা। তবে সেটা গ্রাম এককে, একক হবে কি? গ্রাম পার লিটার। তাহলে এটা আমরা হচ্ছে মোল এককে দ্রাব্যতার সংজ্ঞা বলতে পারি, আর এটা হচ্ছে গ্রাম এককে দ্রাব্যতার সংজ্ঞা আমরা বলতে পারি। যদি আমরা সূত্রে যেতে চাই তাহলে খেয়াল করো, সূত্রে যদি যেতে চাই তাহলে দ্রাব্যতার সূত্র আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। যদি সূত্র বলতে চাই তাহলে ফার্স্টে আমরা লিখব হচ্ছে দ্রাব্যতা, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, আমরা এটাকে সি দ্বারা প্রকাশ করতে পারি, আমরা এটাকে এম দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ দ্রাব্যতাকে আমরা তিনটা প্রকাশক দ্বারা প্রকাশ করতে পারি। এস মানে সলিবিলিটি, যেটাকে আমরা দ্রাব্যতার একক হিসেবে ধরি, প্রকাশক হিসেবে ধরি। সি এটাকে আমরা বলছি কনসেন্ট্রেশনের সি, আর এম এটাকে আমরা বলেছি মোলারিটি। তাহলে আমরা দ্রাব্যতাটাকে এস দ্বারা প্রকাশ করতে পারি, সি দ্বারা প্রকাশ করতে পারি, এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবের পরিমাণ মোল এককে
এককে, যেহেতু পরিমাণ এটাকে আমরা বলতে পারি ডব্লিউ, ডব্লিউ মানে পরিমাণ, আর 1 লিটার আয়তন সম্পৃক্ত দ্রবণের আয়তন, এটা আমরা লিখবো হচ্ছে লিটার এককে। এটা আমরা কি একক লিখবো, মানে ভি, অবশ্যই এটা হবে কি লিটার এককে। খেয়াল করো, আমরা যদি দ্রাব্যতা বের করতে চাই, তাহলে দ্রাব্যতা বের করতে হইলে আমাদের যে দ্রবের দ্রাব্যতা বের করতে হবে, সেই দ্রবের পরিমাণ মোল এককে আমাদের দেয়া থাকতে হবে এবং সম্পৃক্ত দ্রবণের আয়তন দেয়া থাকতে হবে। সেটা অবশ্যই কি হবে, ভি মানে লিটার। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি S = W/V, যেখানে S মানে হচ্ছে দ্রাব্যতা, W মানে হচ্ছে আমাদের দ্রবের পরিমাণ মোল এককে দেয়া থাকবে, আর V মানে হচ্ছে আয়তন, আমাদের যত আয়তন আসলে দ্রাব্যতাটা বের করতে বলবে। তাহলে এটা গেল হচ্ছে মোল এককে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মটা করব। আর সেম আমরা যদি দ্রাব্যতা S অথবা C অথবা M বের করতে চাই, দ্রবের পরিমাণ গ্রাম এককে বা এভাবে লিখতে পারি গ্রাম এককে দ্রবের পরিমাণ, এটা লিখতে পারি আমরা মোল এককে দ্রবের পরিমাণ এককে, এটাকে আমরা W দ্বারা প্রকাশ করতে পারি। তবে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমাদের গ্রাম এককটা ইউজ করব, আর নিচে হবে সম্পৃক্ত দ্রবণের আয়তন, এটাও ভি হবে কি এককে, লিটার এককে। অবশ্যই ভিটা কি এককে হইতে হবে, লিটার এককে। তবে আমরা এখন নাকসারের বইটা দেখবো, হাজারি নাকসারের বই, তখন সেখানে দেখবো প্রায় অঙ্কই কিন্তু এমএল এককে করছে, তবে আমরা সেটা লিটার এককে করব। হ্যাঁ, এমএল এককে করলেও যে অ্যানসারটা হবে, লিটার এককে করলে কিন্তু একই অ্যানসার হবে। কিন্তু আমরা এসআই একক যদি চিন্তা করি, তাহলে এসআই এককে কিন্তু আমরা যে কোনো তরল পদার্থের আয়তন কিন্তু লিটার এককে কাউন্ট করে থাকি। এমএল এককে কিন্তু আমরা এসআই এককে করি না, সাধারণত সিজিএস এককে করি। তো এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেহেতু আমরা এসআই এককে করব, তাই আমাদেরকে অবশ্যই এই আয়তনটা লিটার এককেই করতে হবে। বইয়ের মধ্যে যদিও সেটা এমএল এককে দিয়ে দিয়েছে, কারণ দিন শেষে বা অঙ্ক শেষে কিন্তু আমাদের এককটা কি থাকবে, সেম থাকবে, যদি তুমি দ্রাব্যতাটা বের করতে চাও। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা দিয়ে আমরা ইজিলি দ্রাব্যতা বের করতে পারবো। তোমাকে প্রশ্নে দেখতে হবে যে আসলে আমাদেরকে যে দ্রবের পরিমাণটা দিয়ে দিয়েছে, সেটা কি মোল এককে দিয়ে দিয়েছে নাকি গ্রাম এককে দিয়ে দিয়েছে। মোল এককে দিয়ে দিলে আমাদের একক বের হবে হচ্ছে মোল পার লিটার, আর যদি গ্রাম এককে দিয়ে দেয় তাহলে আমাদের অ্যানসারটা বের হবে হচ্ছে গ্রাম পার লিটার। তবে দ্রাব্যতার একক যদি প্রমাণ অবস্থায় আমরা জানতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে মোল পার লিটার। যদি আমাদের এককটা গ্রাম পার লিটারে বের হয়, আমরা কিন্তু সেটা কনভার্ট করে মোল পার লিটার নিয়ে যাব, যদি না আমাদেরকে গ্রাম পার লিটারে বের করতে বলে। একটা অঙ্ক দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করব। খেয়াল করো, আশা করি ব্যাপারটা লিখে ফেলছো। যদি একটা অঙ্ক দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি, এটা মুছে দিই। ধরো তোমাকে একটা দ্রবণ দিল, যে কোনো একটা দ্রবণ, XYZ একটা দ্রবণ। এই দ্রবণের টেম্পারেচার ধরো দিয়ে দিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই দ্রবণটাতে আমাদের আছে হচ্ছে NaCl, এটা হচ্ছে NaCl দ্রবণ, যেখানে আয়তন দিয়ে দিল ধরো 200 ml, এবং দ্রবের পরিমাণ দিয়ে দিল 55.6 গ্রাম। প্রশ্নটা এভাবে আসতে পারে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ml কোন NaCl এর দ্রবণে দ্রবের পরিমাণ 55.6 গ্রাম। তোমাকে বললো যে ওই দ্রবণটিতে দ্রাব্যতা কত। সম্পৃক্ত দ্রবণে যদি তোমাকে জিজ্ঞেস করে দ্রাব্যতা ইকুয়াল টু হোয়াট, তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব। খেয়াল করো, আমাদেরকে প্রশ্নের মধ্যে 200 ml মানে আমাদেরকে আয়তনটা দিয়ে দিছে, এবং 55.6 গ্রাম মানে আমাদেরকে দ্রবের পরিমাণটা দিয়ে দিছে গ্রাম এককে। বের করতে বলছে দ্রাব্যতা মানে হচ্ছে আমাদেরকে S বের করতে বলছে, যেখানে W এর মান দিয়ে দিছে হচ্ছে 55.6 গ্রাম, আর V এর মান দিয়ে দিছে হচ্ছে 200 ml। 1000 দ্বারা যদি আমি এটা ভাগ করি, তাহলে অ্যানসার আসবে 0.2 লিটার। আমরা এটাকে লিটারে কনভার্ট করছি 1000 দ্বারা কি করে ভাগ করে। তাহলে আমাদের W এর মান দেয়া আছে, V এর মান দেয়া আছে এবং S এর মান দেয়া আছে। তাহলে কোন সূত্রটা হবে বলতো? আমরা 2 নম্বরে যে দ্রাব্যতার সূত্রটা লিখছি, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবো। খেয়াল করো, আমরা জানি দ্রাব্যতা S = W/V, অর্থাৎ গ্রাম এককে দ্রবের পরিমাণ ডিভাইডেড বাই লিটার এককে দ্রবণের আয়তন। তাহলে আমাদের W এর মান কত দিয়ে দিছে? 55.6 ডিভাইডেড বাই 0.2। যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে 277.8 গ্রাম পার লিটার। কেন? মানে 55.6টা গ্রাম এককে আর 0.2টা হচ্ছে লিটার এককে, তাহলে গ্রাম পার লিটার।
এখন দ্রাব্যতাটা কিন্তু আমরা গ্রাম পার লিটারে বের করে ফেলছি, তুমি যদি এভাবে অঙ্কটা রেখে দাও তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ আমি বলছি দ্রাব্যতা সবসময় যদি কিছুই বলা না থাকে তাহলে মোল পার লিটারে বের করতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু এখানে শুধু দ্রাব্যতা বের করতে বলছে, বলে দেয় নাই যে গ্রাম পার লিটার এককে বের করো, তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে কনভার্ট করে কোথায় নিয়ে যেতে হবে? মোল পার লিটারে নিয়ে যেতে হবে। তাহলে মোল পার লিটার আমরা গ্রাম পার লিটার থেকে কিভাবে নিব? যদি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার নিতে চাও তাহলে আমরা যে গ্রাম পার লিটারের এককটা বের করছি সেটাকে হচ্ছে ওই দ্রবের আণবিক ভর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। আমি লিখে দিব। তাহলে কি বলছি? যদি আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ওই গ্রাম পার লিটারের যে মানটা বের হবে সে মানটাকে দ্রবের আণবিক ভর দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। আণবিক ভর দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। তাহলে কিন্তু আমরা গ্রাম পার লিটারটাকে কিসে কনভার্ট করতে পারবো? মোল পার লিটারে কনভার্ট করতে পারবো। তাহলে এই যে গ্রাম পার লিটারে আমরা পেয়ে গেছি, এটা কিসের? এটা হচ্ছে NaCl এর। তাহলে এই NaCl এর আণবিক ভর কত? আমরা লিখতে পারি যে NaCl এর আণবিক ভর ইকুয়াল টু সোডিয়ামের ভর হচ্ছে 23 প্লাস ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তাহলে আমাদের অ্যানসারটা আসবে হচ্ছে 58.5। আশা করি ব্যাপারটা বুঝছো। 5 গ্রাম। তাহলে এটাকে যদি আমরা মোলে কনভার্ট করতে চাই কি হবে? তাহলে আমরা এভাবে যদি আমরা সূত্র দিয়ে করতে চাই তাহলে হচ্ছে গ্রাম পার লিটারটাকে আমরা কি করব? আণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে একটু সূত্র দিয়ে করে দেখি। সূত্রের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে 277.8 ডিভাইডেড বাই 58.5। এটা আমরা কিসে কনভার্ট করে ফেললাম? মোল পার লিটারে। অ্যানসারটা আসবে হচ্ছে 4.75 মোল পার লিটার। তাহলে দেখো গ্রাম পার লিটার থেকে যদি তুমি মোল পার লিটারের দ্রাব্যতাটা কনভার্ট করতে চাও তাহলে গ্রাম পার লিটারের যে মানটা বের হবে সেটাকে আমরা ওই দ্রবের আণবিক ভর দ্বারা যদি ভাগ দেই তাহলে কিন্তু আমরা মোল পার লিটারটা পেয়ে যাব। বা তুমি এভাবে করতে পারো, যেহেতু NaCl এর ভর কত? 58.5, তাহলে আমরা বলতে পারি যে 58.5 গ্রাম NaCl এর পরিমাণ কত মোল? 1 মোল। তাহলে আমাদের বের হয়েছে কত? 277.8। তাহলে আমরা লিখতে পারি 277.8 গ্রাম NaCl এর পরিমাণ কত হবে? 277 ডিভাইড বাই কত? 277.8 ডিভাইডেড বাই 58.5 ইকুয়াল টু 4.75 মোল। তাহলে দেখো তো আমরা ইজিলি এই গ্রাম পার লিটারটাকে কিসে কনভার্ট করে ফেলছে? মোল পার লিটারে। তাহলে তুমি ঐকিক নিয়ম দিয়ে করতে পারো বা সরাসরি সূত্র বসিয়ে করতে পারো। সূত্র কি হবে? গ্রাম পার লিটারের পরিমাণটাকে আমরা কি করব? মোল পার লিটারে কনভার্ট করব। ঠিক উল্টাটা তুমি কিন্তু মোল পার লিটার থেকে কিন্তু গ্রাম পার লিটারে আনতে পারো। এমন সময় আসবে অনেক সময় অঙ্কের মধ্যে অ্যানসারটা বের হইছে মোল পার লিটারে কিন্তু তোমাকে মানটা বের করতে বলছে গ্রাম পার লিটারে। তাহলে একই নিয়মে তুমি অঙ্কটা করবা, কিন্তু মোল পার লিটার থেকে যদি তুমি গ্রাম পার লিটারে আসতে চাও তাহলে এখানে কি করছো? আণবিক ভর দ্বারা ভাগ দিছো, কিন্তু ওই ক্ষেত্রে কি দিতে হবে? আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। কিভাবে? ধরো তুমি যদি মোল পার লিটারকে তুমি যদি গ্রাম পার লিটার নিতে চাও তাহলে আমরা কি করব? ওই মোল পার লিটারে যে মানটা আছে সেই মানটাকে আমি হচ্ছে আণবিক ভর দ্বারা কি দিব? গুণ দিব। আণবিক ভর দ্বারা গুণ দিব। তাহলে ব্যাপারটা একবারে ইজি। মোল পার লিটার থেকে যদি তুমি গ্রাম পার লিটারে যেতে চাও তাহলে মোল পার লিটারের মানটাকে ওই দ্রবের আণবিক ভর দ্বারা গুণ দিবা, তাহলে আমরা গ্রাম পার লিটারে চলে যেতে পারবো। আর যদি গ্রাম পার লিটার থেকে তুমি মোল পার লিটারে যেতে চাও তাহলে ইজিলি ওই আণবিক ভর দ্বারা অর্থাৎ দ্রবের আণবিক ভর দ্বারা তুমি হচ্ছে গ্রাম পার লিটারটাকে ভাগ দিবা, তাহলে কিন্তু আমরা এটা ইজিলি মোল পার লিটারে চলে যেতে পারবো। তাহলে আশা করি এই ম্যাথমেটিক্যাল টার্মটা তোমরা বুঝছো যে দ্রাব্যতা আমরা কিভাবে কোন একটা দ্রবণ থেকে বের করতে পারবো। এবার ছোট আমরা আরেকটা অঙ্ক করব। এই দ্রাব্যতা দিয়ে কিন্তু তোমাকে অনেক সময় অধক্ষেপের অঙ্ক করতে বলতে পারে, যে কতটুকু অধক্ষেপ পড়বে কতটুকু অধক্ষেপ পড়বে না। সবসময় মনে রাখবা দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি পায়? বৃদ্ধি পায়। অর্থাৎ 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু একটা দ্রবের দ্রাব্যতা হবে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দ্রাব্যতা তার থেকেও বেশি হবে। তার মানে তাপমাত্রা যত বাড়াবা দ্রাব্যতা তত বাড়বে, তাপমাত্রা যত কমাবা দ্রাব্যতা তত কমবে। ফর এক্সাম্পল আমি এখানে দুইটা কি নিলাম? দ্রবণ নিলাম। সাপোজ আমি এখানে দুইটা দ্রবণ নিলাম। এই দ্রবণটাকে আমি নিলাম হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াসে, এই দ্রবণটাকে আমি নিলাম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে। এখানেও আমাদের ধরো 350 ml দ্রবণ আছে, এখানেও আমাদের ধরো হচ্ছে 350 ml কি আছে? দ্রবণ আছে। বা আমরা একটা ছোট নেই, ধরো আমাদের এখানে 320 ml নিলাম, এখানে আমরা কত নিলাম? 320 ml দ্রবণ নিলাম। দুইটাতে আমরা সমান সমান দ্রবণ নিলাম। খেয়াল করো আমাদেরকে এই জায়গায় দ্রাব্যতাটা দিয়ে দিল, বলল যে
80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 320 ml এর দ্রাব্যতা হচ্ছে 655 গ্রাম পার লিটার। খেয়াল করো, আমাদেরকে 80 ডিগ্রি সেলসিয়াসে 320 ml এর দ্রাব্যতা দিয়ে দিয়েছে কত? 355 গ্রাম পার লিটার, কে? NaCl। আবার 3 ডিগ্রি সেলসিয়াসে আমাদেরকে যে দ্রাব্যতাটা দিয়ে দিল, দ্রাব্যতা 160 গ্রাম পার লিটার। তাহলে খেয়াল করো, আমাদেরকে সেম NaCl এর একটা সম্পৃক্ত দ্রবণ নিল, যেটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 355 গ্রাম পার লিটার, আর 320 ml এর দ্রাব্যতা 30 ডিগ্রিতে 160 গ্রাম পার লিটার। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি 80 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রিতে যাও, তাহলে কি পরিমাণ অধঃক্ষেপ পড়বে? খেয়াল করো, উচ্চ তাপমাত্রায় যেটা সম্পৃক্ত দ্রবণ, আমরা কিন্তু এটা দ্রাব্যতাতে দ্রবণের মধ্যে পড়ছিলাম, উচ্চ তাপমাত্রায় যেটা সম্পৃক্ত দ্রবণ, নিম্ন তাপমাত্রায় সেটা কিন্তু অধঃক্ষিপ্ত দ্রবণ। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে সম্পৃক্তটা আস্তে আস্তে অসম্পৃক্ত হতে শুরু করে, আর তাপমাত্রা কমালে সম্পৃক্তটা আস্তে আস্তে অধঃক্ষেপ পড়তে শুরু করে। তাহলে তুমি যদি তাপমাত্রা কমিয়ে 80 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রিতে নাও, তাহলে অবশ্যই সেখানে কি পড়বে? অধঃক্ষেপ পড়বে। তোমাকে এখন জানতে চাইলো যে সেই অধঃক্ষেপের পরিমাণটা কত। অর্থাৎ এত ডিগ্রি সেলসিয়াসে NaCl এর দ্রাব্যতা এত, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NaCl এর দ্রাব্যতা হচ্ছে এত। তাহলে আমি এই 80 ডিগ্রি সেলসিয়াসের কোন দ্রাব্যতা সম্পন্ন NaCl কে যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে কি পরিমাণ দ্রব অধঃক্ষেপ আকারে পড়বে? কারণ দেখো, দ্রাব্যতা কিন্তু পরিবর্তন হয়েছে। এক সময় ছিল দ্রাব্যতা 355, মানে প্রতি লিটারে 355 গ্রাম দ্রবীভূত হতে পারে। আবার এখানে দেখা গেল 30 ডিগ্রিতে প্রতি লিটারে 160 গ্রাম দ্রবীভূত হতে পারে। তাহলে দেখো, একটা তাপমাত্রায় আমাদের 655 গ্রাম দ্রবীভূত হচ্ছে, তাপমাত্রা কমানোর ফলে তার দ্রাব্যতাটা কিন্তু হ্রাস পাইছে। এখন তোমাদের প্রশ্ন করছে যে যদি 320 ml হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে 80 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে নিয়ে আসি, তাহলে কি পরিমাণ অধঃক্ষেপ পড়বে? কারণ দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে কি পরিমাণ দ্রব দ্রবীভূত ছিল, এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অবস্থায় কতটুকু দ্রব দ্রবীভূত আছে। পরবর্তীতে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের অধঃক্ষেপটা কিন্তু আমরা পেয়ে যাব। ফর এক্সাম্পল, আমরা এখানে কি কি দেয়া আছে বলতো? এই দ্রবণের ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা দিয়ে দিছে, দ্রাব্যতা মানে কি? S। দ্রাব্যতা মানে কি? S। S এর মান কত দিয়ে দিছে? 655 গ্রাম পার লিটার। এটা কিন্তু গ্রাম পার লিটারে দিয়ে দিছে। এবং কি দিয়ে দিছে? আমাদেরকে এখানে আয়তন দিয়ে দিছে। আয়তন মানে V কত দিয়ে দিছে? 320 ml। এটাকে 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.32 লিটার। তাহলে আমরা হচ্ছে এই 80 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা এই দুইটা জিনিস আমরা পেলাম। এবার 30 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দেখো, আমাদেরকে দ্রাব্যতা কতটুকু দিয়ে দিছে? দ্রাব্যতা S দিয়ে দিছে হচ্ছে 160 গ্রাম পার লিটার, আর আয়তন দিয়ে দিছে হচ্ছে W ইকুয়াল টু 320 ml। আমরা লিখতে পারি 0.32 লিটার। তাহলে আমাদের দুইটা দ্রবণের আলাদা আলাদা টেম্পারেচারে আমাদেরকে দ্রাব্যতা দিয়ে দিছে এবং আয়তন দিয়ে দিছে। আমরা ফার্স্ট এখন কি করব, যে কতটুকু দ্রবীভূত আছে মানে W এর মান বের করব। তাহলে ধরলাম এখানে আমাদের দ্রবের ভর বা দ্রবের পরিমাণ W1 ইকুয়াল টু হোয়াট? এখানে আমরা দ্রবের পরিমাণ W2 ইকুয়াল টু হোয়াট? আমাদেরকে বের করতে বলছি কিন্তু অধঃক্ষেপ কতটুকু পড়বে। অর্থাৎ 80 থেকে যদি আমরা 30 ডিগ্রি সেলসিয়াসে নামাই নিয়ে আসি টেম্পারেচারটা, তাহলে আমাদের অধঃক্ষেপ কি পরিমাণ পড়বে। তাহলে দেখো, আমরা তো জানি S ইকুয়াল টু কি? W/V, ঠিক না? তাহলে আমরা W ইকুয়াল টু কি জানি? W ইকুয়াল টু SV। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে W1 V1 বা SV এভাবে লিখতে পারি। এটাকে আমরা W1 লিখতেছি। এটার ক্ষেত্রে সেম S ইকুয়াল টু W2/V। তাহলে W2 সমান কি হবে? SV। আশা করি বুঝতে পারছো। ওই সেম দ্রাব্যতার সূত্র, দ্রাব্যতা ইকুয়াল টু গ্রাম এককে দ্রবের ভর ডিভাইডেড বাই আয়তন। দ্রাব্যতা ইকুয়াল টু গ্রাম এককে দ্রবের ভর ডিভাইডেড বাই কি? আয়তন। তাহলে এবার দেখো তো, W1 আমরা মানটা কত পাচ্ছি? S এর মান কত এখানে পাইছি? 655 ইনটু V কত? 0.32। তাহলে এখানে আমরা একটা মান পাবো। এখানে W2, তাহলে আমরা বলতে পারি W2 ইকুয়াল টু এখানে S কত? এই যে S এর মানটা এখানে লেখা আছে 160 ইনটু V কত দিয়ে দিচ্ছে দেখো তো? 0.32। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা কি পেলাম? W1 মানে একক গ্রাম, W1 একক কি? গ্রাম। কেন গ্রাম? কারণ দেখো দ্রাব্যতাটা কিন্তু গ্রাম পার লিটারে দিয়ে দিয়েছে। যদি মোল পার লিটারে দিত, তাহলে কিন্তু আমরা এখানে কি লিখতাম? মোল লিখতাম। যেহেতু আমাদেরকে গ্রাম পার লিটারে দিয়ে দিয়েছে, তাহলে W এর মানটা কি হবে? গ্রাম এককে হবে। তাহলে দেখো, যদি আমরা 655 দিয়ে করি, তাহলে এটার মানটা হবে হচ্ছে 209
গ্রাম, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হবে 209 গ্রাম হবে। আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে অ্যানসার আসবে হচ্ছে 51.2 গ্রাম। খেয়াল করো, তাহলে W1 এর মান পেলাম, W2 এর মান পেলাম, বলছে অদক্ষেপ কত, ধরে নিলাম অদক্ষেপকে আমরা W দ্বারা প্রকাশ করতেছি, অর্থাৎ W গ্রাম পরিমাণ অদক্ষেপ পড়বে। তাহলে W ইকুয়াল টু আগে দ্রবীভূত ছিল কত W1 পরিমাণ, পরে দ্রবীভূত হয়েছে কত W2, তাহলে দুইটা দ্রবীভূত হওয়ার পার্থক্যটাই তার অদক্ষেপ হিসেবে পড়বে না। অর্থাৎ 655 গ্রাম যদি এই অবস্থায় দ্রবীভূত থাকে, পরবর্তীতে দ্রাব্যতা হ্রাস পাবে, তাহলে যতটুকু দ্রবীভূত অবস্থায় ছিল সেটা থেকে যতটুকু দ্রবীভূত অবস্থায় নাই সেটা যদি বাদ দেই তাহলে তো আমাদের অ্যানসারটা বের হয়ে যাচ্ছে। এতটুকু দ্রবীভূত ছিল, এখানে এতটুকু দ্রবীভূত অবস্থায় আছে, তাপমাত্রা কমালে তাহলে কি পরিমাণ দ্রবীভূত অবস্থায় নাই, দুইটা দ্রাব্যতার পার্থক্য, ঠিক না, দ্রাব্যতা হওয়ার পরিমাণের পার্থক্য। তাহলে W1 কত 209 বিয়োগ W2 কত 51.2, তাহলে আমাদের অ্যানসারটা বের হবে হচ্ছে 158.4 গ্রাম। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বিয়োগ করো ক্যালকুলেশনটা তোমরা নিজের একটু করে দেখবা হয়েছে কিনা। তো এভাবে করে কিন্তু তুমি ইজিলি অদক্ষেপ বের করতে পারো দ্রাব্যতার ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। সো আমরা প্রথমে যেটার দ্রাব্যতা দিয়ে দিছে প্রাথমিক অবস্থায় তার দ্রাব্যতাটা বের করব, টেম্পারেচার কমার পরে তার দ্রাব্যতাটা কতটুকু হয়েছে সেটা আমরা বের করব। বের করার পরে টেম্পারেচার কমার কারণে যে দ্রাব্যতাটা হ্রাস পেল, তাহলে যেটুকু অংশ হ্রাস পেল সেইটুকু অংশটা হচ্ছে অদক্ষেপ আকারে পড়বে। তাহলে কতটুকু অদক্ষেপ পড়বে, উচ্চ তাপমাত্রায় যেটা দ্রবীভূত ছিল, নিম্ন তাপমাত্রায় যেটা দ্রবীভূত আছে, দুইটার পার্থক্যটা বের করলে কিন্তু আমাদের অদক্ষেপটা আমরা পেয়ে যাব। সো পার্থক্য বের করার জন্য তো তোমাকে আগে দ্রবীভূত হওয়ার পরিমাণটা বের করতে হবে। আমরা W1 এবং W2 এর মানটা বের করছি, বের করার পরে আমরা দুটোকে বিয়োগ করলে কিন্তু আমরা অদক্ষেপের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে এভাবে করে তুমি দ্রাব্যতা এবং দ্রাব্যতা ভিত্তিক যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইনশাআল্লাহ সলভ করতে পারবা।